হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। কাপড় খুলে আসো তাড়াতাড়ি, অনেক রাত হয়েছে। অবন্তীর চোখে পানি এসে গেল। এখনই মনে হয় জানোয়ারটা ঝাঁপিয়ে পড়বে। এই মানুষটার সাথে তার সারা জীবন কাটাতে হবে। যাওয়ার জায়গা নেই তার। বাবা কত কষ্টে বিয়ে দিয়েছে। অবন্তীর বাবা একজন স্কুল মাস্টার ছিলেন, এখন রিটায়ার্ড করেছেন। টাকা পয়সা যা ছিল প্রথম 2 মেয়ে বিয়ে দিয়েই শেষ। এখনও 2 মেয়ে বাকি। অবন্তীরা 5 বোন, অবন্তী 3 নাম্বার। লোকটার বয়স একটু বেশি, তাতে অবশ্য অবন্তীর কোনো আপত্তি ছিল না। বাসর রাতে কোনো কথা না বলেই কাপড় খোল। লোকটা বারান্দায় চলে গেছে, এখনই ফিরে এসে অবন্তীর উপরে ঝাঁপিয়ে পড়বে। অবন্তী শাড়িটা খুলে বিছানায় উঠে বসল। ছায়া আর ব্লাউজ পরে আছে। কি যে খারাপ লাগছে। বাসর রাত নিয়ে মানুষের কত স্বপ্ন থাকে, ওর কপালটাই খারাপ। বিছানার চাদরটা গায়ে দিয়ে বসে আছে অবন্তী। লোকটা বারান্দায় গিয়ে সিগারেট খাচ্ছে মনে হয়। 22 বছরের জমিয়ে রাখা শরীরটা দিতে হবে, সে তো অবন্তী দিতই, একটু ভালোবেসে নেয়া যেত না? লোকটা ফিরে আসল। অবন্তীর বুকটা কেমন করছে, ইচ্ছে করছে পালিয়ে যেতে। লোকটা একটু হেসে বলল, বাহ, তুমি তো খুব দ্রুত চেঞ্জ করতে পারো। অবন্তী একটু লজ্জা পেল। কাপড় চেঞ্জ করতে মানুষ এভাবে বলে? আজব মানুষ তো। ও কি সব ভেবেছে এতক্ষণ? অবন্তী বলল, আমি একটু বাথরুমে যাব গু। যাও, রুমেই অ্যাটাচড বাথরুম আছে, আপনি একটু বারান্দায় যান। লজ্জা লাগছে বুঝি? আচ্ছা, তোমার নাম কি? আমার আবার নাম মনে থাকে না। অবন্তী, খুব সুন্দর নাম। লোকটা বারান্দায় চলে গেল। মানুষটা খারাপ না। অবন্তী উঠে বাথরুমে গেল। বাথরুমে অবন্তীর পরা একটা 3 পিস রাখা। অবন্তীর এখন বেশ ভালো লাগছে, একটু লজ্জাও লাগছে। অবন্তীর পাশে বসে আছে মানুষটা, ওর দিকে তাকিয়ে একটু হাসল। অবন্তী নিচের দিকে তাকিয়ে আছে। মানুষটার দিকে তাকাতে কেমন লজ্জা লাগছে। আমার নাম কি জানো? একটু নিচু স্বরে বলল, আসলাম শেখ। এত বেশ লজ্জার ব্যাপার হলো। তুমি আমার নাম ঠিক মনে রেখেছ? আমি তোমার নাম ভুলে বসে আছি। অবন্তী কিছু বলল না। কফি খাবা অবন্তী? অবন্তী কিছু বলল না। আমার ঘরে কফি বানানোর ব্যবস্থা আছে, তুমি বস, আমি কফি বানিয়ে আনছি। অবন্তীর ইচ্ছে ছিল বলে আপনি বসুন, আমি বানাচ্ছি বলা হলো না। মানুষটা উঠে চলে গেছে। 2 কাপ কফি নিয়ে ফিরে আসল আসলাম। হাত বাড়িয়ে কফি দিয়ে বলল, খেয়ে দেখ কেমন হয়েছে। আমি অবশ্য ভালো কফি বানাতে পারি। আজ মনে হয় ভালো হয়নি। মানুষটা মনে হয় বেশি কথা বলে। বেশি কথা বলা মানুষের মনটা খুব ভালো থাকে। অবন্তীর বাবাও বেশি কথা বলে। অবন্তী কফির কাপে আলতো করে আধুর দিল। কফিটা খেতে বেশ ভালো লাগছে। ওদের বাড়িতে কফি খুব একটা খাওয়া হয় না। ঘরে আসবাবপত্র কিছুই নাই। ফ্ল্যাটটা পেয়েছি 6 মাস আগে। একটু গুছিয়ে নেয়া যেত, ইচ্ছে করেই ফ্ল্যাটে আসিনি। তোমাকে নিয়ে একসাথে উঠব বলে। এখন তোমার ফ্ল্যাট, তুমি গুছিয়ে নাও। সব কিছু একসাথে কিনতে পারবো না, অল্প অল্প করে সাজাবে। একটু কষ্ট হবে তোমার, পারবে না? অবন্তী মানুষটার দিকে তাকাল। এত মায়া লাগছে কেন মানুষটার জন্য? কেমন ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। লিসেন শিক্ষা, আমি মোটেও মেয়েদের ধরে কথা আদায় করি না। তাদের জন্য মেয়ে অফিসার আছে। বাই দ্য ওয়ে, আমি মেয়েদের কাছাকাছি গেলে তোর এতে সমস্যা কোথায়? তোর কি জ্বলে? কোথাও মনে হচ্ছে পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। ভালো টালো বাসিস নাকি আমাকে? আর বাসলে ও তাড়াতাড়ি বলে দে। বিকজ সাহিত্য শিকদার কিন্তু 1 পিসই আছে। সাহিত্য শিকদারকে হারালে কাজতে হবে আড়ালে, মনে রাখিস। আপনি মেয়েদের কাছাকাছি যান, মেয়েদের হাক করেন, যাই করেন বা তাদের সাথে ইন্টিমেন্ট হন, আপনার যা ইচ্ছা হয় করুন। বাট আই ডোন্ট কেয়ার। এতে আমার জ্বলার কি আছে? আর রইল ভালোবাসার কথা।
আমি আপনাকে ভালোবাসব এটা আপনি ভাবলেন কি করে? প্রযোজনে হিরো আলমকে ভালোবাসব, তবুও আপনার মতো মানুষকে কখনো ভালোবাসতে যাব না। তাছাড়া আমি আগেও আপনাকে বলেছি আর এখনও বলছি আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই গু। যেই না চেহারা নাম রাখছে তার পেয়ারা, এমন ভাব করছে যেন তার প্রতি আমার ইন্টারেস্ট বেয়ে বেয়ে পড়ছে। আয়নাতে কখনো নিজের চেহারা দেখেছিস? শুধু ফার্মের পোল্ট্রি মুরগির মতো সাদা হলেই হয় না, চেহারার মধ্যে মায়া থাকা লাগে, যার দিকে তাকিয়ে এক যুগ পার করে দেওয়া যাবে। আর তোর দিকে তাকালে মনে হয় কোনো চোষা ডাইনি আমার দিকে তাকিয়ে আছে, যে কোনো সময় ঘাড় মটকে চুষে খেয়ে শূন্য করে দিবে। তাছাড়া তুইও খুব ভালো করে জানিস এই সাহিত্য শিকদারের জন্য কত মেয়েরা পাগল। শুধুমাত্র একটা সেলফি তোলার জন্য কত মেয়েরা ক্রাইম সিনের আশেপাশে দাঁড়িয়ে থাকে সে সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আর কোথাকার কোনো ফার্মের সাদা মুরগি আসছে আমাকে ইন্টারেস্ট দেখাতে? তোর ইন্টারেস্ট ধুয়ে তুই পানি খা গু। পচা জিনিসের উপর বেশি মাছি ভনভন করবে এটাই স্বাভাবিক, কিন্তু কিছু লোক এটা বোঝে না। তারা নিজেকে বলিউডের সুপারস্টার মনে করে। শুনুন মিস্টার, আমি যদি ফার্মের সাদা পোল্ট্রি মুরগি হই তাহলে আপনি ওধলা মূলো, আর মূলো আমি ঘেন্না করি ঘেন্না। বুঝেছেন আপনি? এইসব আলতু ফালতু ল্যাঙ্গুয়েজ নিশ্চয় ওই বুড়ির থেকে শিখেছিস তাই না? ওই বুড়ি না জানি আর কি কি শিখিয়েছে তোকে। যাই হোক, আমি কিন্তু এখনও আমার প্রশ্নের উত্তর পাইনি। তুই একথা সেকথা বলে আমার সময় নষ্ট করছিস। এখন ঝটপট আমার প্রশ্নের উত্তর দে গি। শিক্ষা কিছু বলতে যাবে তার আগেই সাদ্দাম শিকদারের গলা শুনতে পেল। তিনি প্লেটে খাবার নিয়ে এসেছেন শিক্ষার জন্য। সাদ্দাম শিকদারের সাড়া পেয়ে সাহিত্য শিক্ষাকে ছেড়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হল। সাদ্দাম শিকদার শিক্ষার কাছে এসে বলল, আবৃত্তির কথায় খুব কষ্ট পেয়েছিস তাই না মনি? না না বড় আব্বু, আবৃত্তি আপু আমাকে বোন হিসেবে না মানলেও আমি আবৃত্তি আপুকে ঠিক আমার বড় বোনের মতো দেখি। আর বড় বোন হিসেবে এটুকু কথা বলার রাইট আছে তার। তুমি শুধু শুধু আপুকে এতগুলো কথা শুনিয়ে দিলে। কি দরকার ছিল এত বড় মেয়ের গায়ে হাত তোলার? আমাকে না হয় ২-৪টা কথা শুনিয়েছিল, তাতে কি এমন হয়েছে শুনি? আমার কি শরীরের এক অংশ খসে পড়েছে? জানি না আমি কি এমন করেছি যার জন্য আপু আমাকে সহ্য করতে পারে না। আমি তো সবসময় আপুর মন ভালো করার চেষ্টা করি, তার সাথে মিশতে চাই। আপু সবার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু কোনো এক অজানা কারণে আপু আমাকে দেখতে পারে না, আমাকে তার শত্রু মনে করে কি। সবই তোর কপাল মনি। আজ যদি ভাই ভাবি বেঁচে থাকত তাহলে তোর এত অপমান সহ্য করতে হতো না। আচ্ছা মনি, একটা কথা বলতো, তোর কি অতীতের কথা কিছুই মনে পড়ে না? ভাই ভাবি তোর বাবা মায়ের কথা? না, ইনফ্যাক্ট আমি মনে করতেও চাই না। চাই না আমার অতীত সম্পর্কে জানতে। আমি চাই না তুমি, বড় আম্মু, আবৃত্তি আপু, দাদি, এমনকি এই শিকদার ভিলা থেকে দূরে চলে যেতে গু। আর সাহিত্যের কথা শুনে শিক্ষা লজ্জা পেয়ে বলল, ধুর তুমি ও না বড় আব্বু, এত লজ্জা পেতে হবে না। খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খাবার শেষ কর। এদিকে আয়, আমি তোকে নিজে হাতে খাইয়ে দেই গু। খাবার গলা দিয়ে নামছে না বড় আব্বু। জানো তো আগামীকাল আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। খুব টেনশন হচ্ছে। কি যে হবে? আমি যদি তোমার স্বপ্ন পূরণ করতে না পারি? তোর প্রতি বিশ্বাস আছে আমার। আমি জানি আমার মনি ঠিক ভালো রেজাল্ট করবে, ঠিকই আমার মুখ উজ্জ্বল করবে। আর ভালো রেজাল্ট করলে আমার পক্ষ থেকে তুই পেয়ে যাবি সারপ্রাইজ গিফট, যা তুই কল্পনাও করতে পারবি না গে। ও বড় আব্বু, বলো না কি সারপ্রাইজ? বোকা মেয়ে, কি সারপ্রাইজ দিব সেটা বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? যখন দিব তখন দেখে নিস। এখন তাড়াতাড়ি খাবার শেষ কর, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। আমি অফিসে গেলাম। আর হ্যাঁ, আমার খেয়াল রাখিস গু। ঠিক আছে, সাবধানে যেও। লাভ ইউগ। লাভ ইউ টু বলে সাদ্দাম শিকদার রুম থেকে বেরিয়ে গেলেন। শিক্ষা খাবার শেষ করে নিজের রুমে এসে বিছানার তলা থেকে একটা বাটন ফোন বের করে চুপি চুপি কোথাও ফোন দিল। অপর পাশের ব্যক্তি ফোন রিসিভ করে বলল, কি অবস্থা শিক্ষা? সব ঠিকঠাক আছে তো? শিক্ষা বলল, হ্যাঁ, সব কিছু আমাদের প্ল্যান মাফিক হয়েছে গি। কেউ সন্দেহ করেনি তো? না না, কেউ কিচ্ছু ঠিক পায়নি। সবাই ভেবেছে আমি হয়তো মন্ত্রীর বাড়িতে ছবি চুরি করতে গিয়েছিলাম। আমার আসল উদ্দেশ্য কেউ টের পায়নি। আরে ওই এসিপি রায়হান মীর না কি জানি নাম, যাকে আমি চিনিও না, কখনো দেখিনি।
যার সম্পর্কে কিছু জানি না। তার ছবি কেন চুরি করতে যাব বলো তো? যাই হোক, এই লোকটার ছবি শেষ মুহূর্তে আমাকে বাঁচিয়ে দিয়েছে। না হলে কি যে হতো আমার। মন্ত্রীর বাড়িতে সাংবাদিকও ছিল। মন্ত্রী মহোদয় আসলে অনেক দয়ালু। তিনি ব্যাপারটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। তা না হলে আজ হয়তো ব্রেকিং নিউজে আমার নাম আগে থাকত। একটা করে মনে রাখিস শিক্ষা, তুই সিআইডি অফিসারের বাড়িতে অবস্থান করছিস। একবার যদি সাহিত্য তোকে সন্দেহ করে, তুই কিন্তু একদম শেষ হয়ে যাবি। সবসময় চোখ কান খোলা রাখবি। আর সাবধানে থাকবি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকবো, তুমি টেনশন করো না গি। যখন যা হয় আপডেট দিবি। ডোন্ট ওয়ারি। আমি তোমাকে সবটা জানাবো। ঠিক আছে, রাখছি, বাই। শিক্ষা বাই বলতে যাবে তার আগেই পুরুষালী কণ্ঠে ভেসে আসলো, তুই লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা বলছিস শিক্ষা? পুরুষালী কণ্ঠে শিক্ষার হাত থেকে ফোন নিচে পড়ে যায়। শিক্ষা চুপিসারে পা দিয়ে ফোনটা খাটের নিচে লুকিয়ে মনে মনে বলে, লোকটা আমার রুমে কখন এসেছে কে জানে। লোকটা কি সব শুনে নিল নাকি? ও মাই গড, তাহলে কি আমার এত দিনের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে? লোকটা জেনে যাবে আমার ব্যাপারে সবকিছু। মীরা বহুবার চেষ্টা করেও রিহান এর বাঁধন থেকে মুক্ত করতে পারল না নিজেকে। রিহান অন্য দিনের তুলনায় আজকে এই সময়টায় একটু বেশি ডেসপারেট। নিজের সর্বোচ্চটা দিয়ে মীরার সাথে জোরজবরদস্তি করে চলেছে। মীরা প্রথমে এটা নিয়ে রিহান এর উপর রাগ লাগল, কিন্তু পরক্ষণেই সেটা ফ্রি হল। শান্ত হয়ে রিহান এর সঙ্গ দিল। রিহান এর হয়তো এখন হুঁশ নেই, কিন্তু পরে ঠিকই এটা নিয়ে অনুতপ্ত হবে। প্রায় সকাল ৯টার দিকে রিহান শান্ত হল। পুরো ১.৫ ঘণ্টা মেয়েটার সাথে পুরুষটার জোরজবরদস্তি চলেছে। নিজে বিছানায় বালিশে শুয়ে মীরাকে বুকের উপর টেনে নিল। কমফোর্টার দিয়ে দুজনকে সুন্দর করে ডেকে নিল। মীরার শরীর একদম চলছে না, নিঃশ্বাসটা কোনো রকম যেন চলছে। রিহান বুয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আবার খাচ্ছে একটু পর পর মাথার তালুতে। মীরা মৃদু হাসল আড়ালে। বেশ কিছু সময় অতিক্রম হওয়ার পর রিহান বলল, শাওয়ার নিতে হবে, আপনি আগে যান। মেয়েটা কোনো রকম বলে। রিহান মীরার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের মর্জি অনুযায়ী বলে উঠল, একসাথে চলো। মীরা চেয়েও বাধা দিতে পারল না। রিহান বুকে কোলে তুলে ওয়াশরুম গেল। পুরো সময় নীরব থেকে গোসল দিতে বুকে সাহায্য করল। আতিক চৌধুরী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খুব খারাপ অবস্থা উনার। শেখ পরিবারের অলরেডি খবর পেয়ে গিয়েছে রিহান এর সাথে আতিক চৌধুরীর করা অন্যায়ের কথা। তারপরও সবাই ঢাকা এসছেন। রিহান এর খোঁজ নেই। রিয়াজ শেখ ছেলেকে লাগাতার কল করে যাচ্ছে। রিহান এর অ্যাসিস্ট্যান্ট সিয়াম এর ও কোনো খোঁজ নেই। ছেলেটা সবাইকে খবরগুলো দিয়ে গেল, কোথায় বুঝে উঠতে পারে না রিয়াজ শেখ। মীরাকে খাবার দিয়ে ব্যথার ঔষধের সাথে ঘুমের ঔষধ দিয়েছে রিহান। মীরা ঘুমানোর কিছুক্ষণ পর রিহান বেরিয়ে এলো রুম থেকে। বাহিরে ছোট লিভিং রুমটায় এলো। সিয়াম বসা সেখানে। রিহান যেতেই সিয়াম বলে উঠল, স্যার, ম্যাডামের অনার্স ফার্স্ট ইয়ার এর ফাইনাল এক্সাম ২ সপ্তাহ পর। রুটিন দেওয়া হয়েছে, এডমিট কার্ড নিয়ে নিও, আর আমাদের সিঙ্গাপুর যাওয়ার বন্দোবস্ত করো। রিহান এর কথা শুনে যেন আসমান থেকে টপকালো সিয়াম। কি বলে তার স্যার? এ যেন ভূতের মুখে রামনাম। যে পাগল নিজে এই সত্যিটা মানতে নারাজ, সেই পাগল নিজেই নাকি ডক্টর দেখাবে, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সিয়ামের। এটা কোনোভাবে তার স্বপ্ন নয় তো? অবাক হয়ে শুধালো, আপনি যাবেন স্যার ট্রিটমেন্টের জন্য? সিয়ামের এমন লুক দেখে রিহান থমথমে খাল। গম্ভীর মুখটা আরও গম্ভীর করে নিল। অন্যমনস্ক হয়ে সকালে হওয়া মীরার সাথে চুক্তিবদ্ধর কথা মনে পড়ল। মীরাই তাকে রাজি করিয়েছে এ ব্যাপারে। অবশ্য এত দ্রুত মীরা এসব জানার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে রিহান যে সিঙ্গাপুরের এক ডক্টর এর সাথে এই নিয়ে অনেক আগে থেকে চিকিৎসা নিয়ে পরামর্শ করে আসছে। তাই খুব বেশি সমস্যায় পড়তে হয়নি মীরার এ ব্যাপারে জানার জন্য। খুব জলদি হবে রিহান এর চিকিৎসা। মীরা বহু কষ্টে তবেই রাজি করিয়েছে রিহানকে। রাজি করানোর টেকনিকটা রিহান আপাতত মনে করতে চাইছে না। সিয়ামের সাথে শর্টকাট আলাপ শেষ করল। এরপর রেডি হয়ে মীরাকে রুমে তালাবদ্ধ করে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো। সময় খুব দ্রুতই চলে। এটা কারোর জন্য অপেক্ষা করে বসে থাকে না, সর্বদা নিজের গতিপথ অনুসরণ করতে থাকে। দেখতে দেখতে আজ ১ সপ্তাহ হল আতিক চৌধুরী হসপিটাল। এখন কিছুটা সুস্থ, তবে তিনি কাউকে তেমন একটা চিনতে পারছেন না।
ব্রেইন টিউমার হয়েছে। একদম যে ঘোরতর অবস্থা তেমন নয়, তবে থেরাপির জন্য বিভিন্ন প্রভাব পড়েছে উনার ব্রেইনে। তার উপর হৃদরোগে আক্রান্ত তিনি। ব্যাস আর কি লাগে। আগে থেকে এই হার্ট দুর্বল, তার উপর এখন মরণব্যাধি। মীরার ভীষণ কষ্ট হলো এসব শুনে। শিশির, কাজল, দুই ভাইবোন, সাথে কারিরা বেগম সবাই যেন বাকরুদ্ধ। কথা ছিল মানুষ তার সাথে আর তারা এক ছাদের তলায় থাকবে না। কত জঘন্য জঘন্য কাজ করেছে, অথচ এখন এমন একটা মুহূর্তে পুরুষ তার পাপ কর্মের জন্য ঘৃণার চেয়ে মায়া বেশি হচ্ছে। অদ্ভুত এই বিধান। কখনো পুরুষ তার এমন একটা রূপ প্রকাশ্যে আসবে ভাবেনি কেউ। আর এসেও যেন এখন আবার লাভ হল না। সবাই দেখল আতিক চৌধুরীকে। শরীর ভার হয়েছে, হাতে পায়ে শরীরে পানিতে টলটল করে পুরুষ তার সর্বাঙ্গ। শেখ বাড়ির সবাই একটা ঘোরে রয়েছে। রেহনুমা বেগম নিজের ছেলের ক্ষতি করেছে ভাই, সেই শোকে ভাইকে ঘৃণা করবে, শাস্তি দেবেন নাকি ভাইয়ের অবস্থার জন্য দুঃখ পাবেন, তাহার মস্তিষ্ক ইহা স্থির করতে পারল না। আতিক চৌধুরীকে বাড়ি দিয়ে শেখ বাড়ির সবাই গ্রামে ফিরে এলো। সপ্তাহ কেটে যায়। সব স্বাভাবিক হয়ে ও যেন অস্বাভাবিক। রিহান নিজের মতো বাবার সাথে চাচার সাথে নিজেদের ব্যবসায় মনোযোগী। মীরার পরীক্ষা ও কাল থেকে শুরু, কিন্তু তার যেন এসবে মনই নেই। তার মন মস্তিষ্ক জুড়ে অন্য ভাবনার বিচরণ ঘটতে থাকে সারাক্ষণ। রিহান সেসব লক্ষ্য করেও যেন করছে না। সে জানে মেয়েটার যত দুনিয়ার চিন্তা তাকে ঘিরে। রিহান সোফায় বসা, কোলে তার ল্যাপটপ, মীরা পড়ার টেবিলে বসা, অথচ দৃষ্টি তার সামনের দেয়ালে স্থির। রিহান বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করছে কিছুক্ষণ সময় হল, কিন্তু মীরার কোনো ভাবান্তর ঘটে না। রিহান ভ্রু কুঁচকে আছে। ইদানিং এতটাই ইগনোর সে বুকে করছে সেটা শুধু সে নিজেই জানে। অবশ্য ইগনোর করবার ও তো পাকাপোক্ত কারণ রয়েছে। সে কেন সেদিন সকালে এমন করল? এত বেশি হাইপার কেন হল? রিহানকে ফাঁসিয়ে নিল। এতে রিহান কিছুটা মন ভার করে আছে, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না গম্ভীর থাকা। আর তো কিছু দিন, এরপর তো চলেই যাবে। তাই শুধু শুধু অভিমান করে সময়গুলো নষ্ট করা ঠিক হচ্ছে না। রিহান ল্যাপটপ রেখে ঝটপট উঠে দাঁড়াল। ধীর পায়ে এগিয়ে গিয়ে মীরার পেছনে দাঁড়িয়ে চেয়ারের হাতলের উপর হাত রেখে ঝুঁকে গেল। মীরা চমকে উঠল। রিহান নিজের থুতনিটা মীরার মাথায় ঠেকিয়ে বলে উঠল, পড়ছো না তো তুমি? হ্যাঁ হ্যাঁ পড়ছি তো। আপনার ঘুম পেলে ঘুমিয়ে যান না। যেহেতু মীরা অন্যমনস্ক ছিল সেহেতু একটু হকচকিয়ে জবাব দিল। রিহান নিরুদ্বিধায় বলল, তুমি ও এসো। আচ্ছা। ভনিতা ছাড়াই রাজি হয়ে গেল মীরা। এরপর ওয়াশরুম গিয়ে রাতের পোশাক চেঞ্জ করে এসে দেখল রিহান বিছানায় অলরেডি শুয়ে আছে। মীরা লাইট অফ করে বিছানায় শোয়া মাত্র রিহান বরাবর এর মতো বুকে টেনে নিজের শক্তপোক্ত বুকের উপর টেনে নিল। দুজনকে কমফোর্টার দিয়ে ঢেকে শক্ত করে ধরল। মীরা চোখ বন্ধ করে রাখল। শুধু শুধু কেন জানি মেয়েটার মনটা বড্ড খারাপ হচ্ছে। উহু, মোটেও শুধু শুধু মন খারাপ হচ্ছে না, যথেষ্ট কারণ রয়েছে। এই যে এই স্থানটা সে কিছু দিন পর আর পাবে না। কবে পাবে সেটারও নির্দিষ্ট কোনো সময় সে জানে না। তবুও সে থেকে যাবে একটু লোভ আশায়, অপেক্ষায়, পুরুষ তার সাথে সুন্দর একটা সুখের সংসারের আশায়। সেকেন্ড, মিনিট, ঘণ্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, এরপর বছর অপেক্ষা করে থাকবে শুধু এই মানুষটা সুস্থ হয়ে তার কাছে ফিরে আসার অপেক্ষা। ইফাত খুব বেশি সাপোর্ট করছে শিশিরকে, কিন্তু শিশির বারবার এভয়েড করছে ইফাতকে। অবশ্য মাঝে কিছুটা ঠিক হয়েছিল শিশির, কিন্তু সেদিন সব জানার পর আবার কেমন হয়ে গেল। ঠিকঠাক কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে উত্তর করে না। কেমন গুটিয়ে গেল মেয়েটা। সবটাই কি নিজের বাবার কর্মকাণ্ডের জন্য নাকি ইফাত বুঝতে পারছে না? এমনটা যদি হয় তাহলে খুব খারাপ হবে। ভুল পাপ যেটাই হোক আতিক চৌধুরী করেছেন তার শাস্তিও তিনি পাচ্ছেন। তাহলে আবার এসব নিয়ে শিশির কেন গুটিয়ে রাখছে নিজেকে? শেখ পরিবার থেকে ইফাত বুঝে পায় না। লাগাতার আজ 4 দিন মেয়েটা কথা বলছে না। ইফাত ঠিকই ওর সাথে যোগাযোগের চেষ্টা করছে। রাত বাজে 3টা। ইফাত তখন ও কল মেসেজ করে যাচ্ছে শিশিরকে। বিরক্ত হচ্ছে না, কিন্তু রাগ হচ্ছে তার শিশিরের উপর। একটা সময় কল রিসিভ হল। শিশির উদাস কণ্ঠে অপর প্রান্ত হতে বলে উঠল, হ্যালো। শিশির যতটা শান্তভাবে কথাটা বলল, ইফাত ঠিক তার 10 গুণ বেশি তেতে উঠল। ধমক দিয়ে দাঁত কিরমির করতে করতে বলে উঠল, তোর হ্যালোর আমি 100।
কালকে আসছি আমি বিয়ে করতে। তোর এই নাটক কদিন পর পর আমার জীবন তেনা তেনা করে দিচ্ছে, বেয়াদব মেয়ে মানুষ কোথাকার।